নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই নামটার মধ্যেই রয়েছে কিন্তু একটা আনন্দ, একটা উৎসব, একদমই তাই। আর প্রত্যেক বৃহস্পতিবার যে মানুষটিকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেই মানুষটি কিন্তু ইতিমধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন সুব্রত চক্রবর্তী, সাহিত্যে MA BEd, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট এবং 2024 গৌরবে ইতিমধ্যেই যিনি সম্মানিত কৃষ্ণমূর্তি সনাতনী, বিশেষজ্ঞ হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিটে। আমরা ইতিমধ্যে যে কটা পর্ব দাদার সঙ্গে পেরিয়ে এসেছি, আমরা প্রত্যেকটা পর্ব থেকে কিন্তু শিখেছি জীবনে সমস্যা আসলে সেই সমস্যা থেকে কিভাবে আমরা উত্তীর্ণ হব। দাদা কিন্তু প্রত্যেকটা সম্পূর্ণ একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খ বিচার করে কিন্তু দাদা এই প্রোগ্রামগুলোকে সাজিয়েছেন আপনাদের জন্য। আমরা প্রত্যেকটা বারেই যে প্রোগ্রামগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আপনারা কিন্তু দেখেছেন, আমরা কিন্তু প্রত্যেকটা এপিসোডে করেছি আপনাদের অনুরোধের প্রোগ্রাম। আর আজকেও কিন্তু সেই প্রোগ্রাম থেকে আমরা বঞ্চিত নই। আজকেও যে প্রোগ্রামটা আমরা করতে চলেছি সেটাও কিন্তু একটা অনুরোধের প্রোগ্রাম। যারা ইতিমধ্যে দাদাকে অনুরোধ করেছেন সেই প্রোগ্রাম নিয়েই কিন্তু আরও একবার আপনাদের সামনে উপস্থিত রয়েছেন সুব্রত চক্রবর্তী। তো চলুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার প্রিয় মাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যারা বাড়িতে বসে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই অনেক গ্লোব টিভি টেকনিশিয়ান দাদা ভাইরা অত্যন্ত কষ্ট সহযোগে আপনাদের কাছে এই টেলিভিশনের অনুষ্ঠানটা পৌঁছে দিচ্ছেন। তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে দিদিকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। এবং আপনারা অনেকে জেনেও গেছেন যে ঠিক মাসের শেষের সপ্তাহ এবং প্রথম সপ্তাহটা আমি কলকাতাতে থাকি, কারণ পুরো দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহটা আমার উত্তরবঙ্গে চেম্বার থাকে এবং উত্তরবঙ্গে আমি সুনামের সঙ্গে 2015 সাল থেকে 16 সাল থেকে কিন্তু আমি বসছি এবং 2025 প্রায় 10 বছর আমার উত্তরবঙ্গের একই জায়গায় হেলকার্ট রোড এবং সিটি সেন্টারে যে আমার চেম্বারটা রয়েছে ওখানে নিয়মিতভাবে বসছি। এবং আপনাদের কাছে একটা বিষয় খুব গর্ব সহকারে বলতে ভালো লাগে, এই গ্লোব টিভি জন্মলগ্ন থেকে, অর্থাৎ যবে থেকে গ্লোব টিভি আপনাদের সামনে চালু হয়েছে বা আপনারা যবে থেকে গ্লোব টিভিকে দেখছেন, এই গ্লোব টিভি জন্মদিনের প্রথম দিনের থেকেই সন্ধ্যাবেলা থেকে কিন্তু আমি লাইভ প্রোগ্রাম শুরু করছি, যেটা সম্ভবত 2015 সাল থেকে। তো 2015 থেকে 2025-এর এই জার্নিতে আমার কিন্তু প্রথম যখন লাইভ অনুষ্ঠান ছিল সন্ধ্যাবেলার দিকে, তারপরে আমি আস্তে আস্তে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন কনভার্ট করি এবং কন্টিনিউ একইভাবে গ্লোব টিভিতে কিন্তু আমার অনুষ্ঠান চলছে। বহু জ্যোতিষ ব্যক্তির অনুষ্ঠান আপনারা দেখেন, অনেকে নতুন করে আসছেন, অনেকে নতুন করে শুরু করছেন, অনেকে আবার ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনাদের সামনে আমি গর্ব করে বলতে পারি আপনাদের অনেক ভালোবাসা এবং আপনাদের দেখানো পথ এবং আপনাদের সেই রেসপন্সিবিলিটি এবং আপনারা যেভাবে আমার অনুষ্ঠানকে ভালোবাসা দিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাই। এবং সবথেকে বেশি ভালো লাগছে আমার যে আপনারা জ্যোতিষশাস্ত্রকে নতুনভাবে জানছেন এবং নতুনভাবে বুঝছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অবশ্যই আপনাদের তো ফোন নেব, তার আগে আজকে একটু জ্যোতিষ নিয়ে আলোচনা করি, কারণ আমি মাঝখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদেরই এক পাড়ারই এক অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে হঠাৎ করে একটা বিতর্ক সভা চালু হয়। আমাদের পডকাস্ট এখনকার দিনে খুব ভালো, অর্থাৎ আমরা শ্রুতিতে বেশি বিশ্বাসী না, আমরা বেশি পড়ার মধ্যে বিশ্বাসী, অর্থাৎ কোনো কিছু শুনে বিশ্বাস। সেখানে একটা আলোচনা সভা চলছিল এবং সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন, আমি সেখানে নামগুলো বলছি না, কিন্তু সেখানে কোনো একজন ব্যক্তি, তিনি রেডিও জকি করেন, অর্থাৎ RJ, তিনি, তার নামটা আমি এই মুহূর্তে মিডিয়াতে নিচ্ছি না, তিনি হঠাৎ করে আলোচনা প্রসঙ্গে তিনি বললেন যে জ্যোতিষশাস্ত্র নিয়ে তিনি একটা হঠাৎ করে কথা বললেন যে এখনকার দিনে তো দেখতেই পাওয়া যায় যে মিডিয়াতে জ্যোতিষদের অনুষ্ঠান হয়, আমরা দেখি, কিন্তু দেখবেন এই অনুষ্ঠানগুলোতে বা অনেকে দেখবেন জ্যোতিষের নিজেরা ফোন করছে, অর্থাৎ নিজেদের মধ্যে অনেকে নিজেরাই ফোন করছে, হ্যাঁ এই আপনার বাড়ির এই পাশে ওইটা রয়েছে, সেটা রয়েছে, এটা রয়েছে। উনি বলার চেষ্টা করছেন গট আপ কল, অর্থাৎ আমাদের এই গ্লোব টিভি বা অন্যান্য, আমি গ্লোব টিভিতে বলছি না, অন্যান্য মিডিয়াতে অনেক ক্ষেত্রে এই গট আপ কল চলে এসছে। সেটা কিন্তু অনেক দর্শকরা বুঝতে পারেন যে গট আপ কল মানে কি, নিজেরাই নিজেদের কোনো লোককে দিয়ে ফোন করাচ্ছেন, ফোন করিয়ে তার সমস্ত কিছুকে বলছেন এবং সেই জ্যোতিষীয় আপনার এটা রয়েছে, আপনার ওটা রয়েছে, সেটা রয়েছে, সেটা নিয়ে তিনি বক্তব্য রাখলেন এবং লাস্টে একটা কথা বললেন, এই জ্যোতিষশাস্ত্রের এবং তন্ত্রশাস্ত্রের কোনো ভিত্তি নেই,
যে শাস্ত্রের কোনো ভিত্তি নেই সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, তো সেই হিসাবে আমি হঠাৎ করে সেই অনুষ্ঠানে হাত তুলি এবং হাত তুলে আমি ওনাকে একটা অবজারভেশন জানাই যে দাদা আপনি যে কথাটা বলেছেন আমি যুক্তি সহকারে শুনলাম, কিন্তু আপনি যে প্রথম যে কথাটা বলেছেন না, জ্যোতিষশাস্ত্রের আজকালকার চ্যানেলগুলোতে গট আপ কল বেশি হচ্ছে, এটা আপনার সাথে আমি একমত। আপনি সহমত? একসাথে অবশ্যই হচ্ছে। আমার চারপাশে বিভিন্ন মিডিয়াতে যে প্রোগ্রামগুলো চলছে অনেকে গট আপ কল করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের ভিত্তি নেই বা তন্ত্রশাস্ত্রের কোনো ভিত্তি নেই, এই কথাটার আমি ঘোরতর বিরোধী। তখন উনি বলছেন কেন আপনি জ্যোতিষশাস্ত্রের তো সত্যিই কোনো ভিত্তি নেই। আমি বলছি আচ্ছা আপনি এটা হতে পারে যে কোনো শাস্ত্রের কোনো যদি কেউ বদনাম করেন, অপব্যাখ্যা করেন, ধরুন কেউ ডাক্তারি করছে কিন্তু তিনি রুগীর সঠিক চিকিৎসা না করে তিনি অসৎ পথে রুগীকে ট্রিটমেন্ট করলেন, তাহলে কি আমরা বলতে পারবো সেই ডাক্তারি শাস্ত্রটাই খারাপ? আপনারা কি বলে করেন? তার মানে সেই ব্যক্তিগতভাবে সেই ডাক্তার কিন্তু দায়ী, সেই রোগীকে ভুল ট্রিটমেন্ট তিনি করেছেন এবং তিনি অসৎ পথে পয়সা রোজগার করছেন, বা যেটুকু প্রয়োজন সেটা অপারেশন না করে তিনি বাড়িয়ে বাড়িয়ে বলেছেন এটা হয়েছে, এটা না করলে উনি মারা যাবেন। তার মানে কি কোথাও গিয়ে তিনি একটা ব্যবসা করছেন রুগীকে নিয়ে, কিন্তু তা বলে কি সেই মানে আমাদের ডাক্তারি শাস্ত্রটা খারাপ নাকি সেই ব্যক্তিগতভাবে ডাক্তারটা খারাপ? সেটা আমার প্রশ্ন। আমি ওনাকে সেটা বোঝালাম। দেখুন আপনি কখনোই জ্যোতিষশাস্ত্রের বদনাম করতে পারেন না, কারণ যে শাস্ত্রের ভিত্তি বেদের থেকে তৈরি হয়েছে, অর্থাৎ ঋগ্বেদ, অথর্ববেদ, এবং ঋগ্বেদের চোখকে বলা হচ্ছে জ্যোতিষ এবং অথর্ববেদের একটা অঙ্গ হচ্ছে যেমন আয়ুর্বেদ শাস্ত্র, তেমনি ঋগ্বেদের একটা শাস্ত্র হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। তাহলে যে শাস্ত্র বেদ থেকে তৈরি হয়েছে তার ভিত্তি নেই, তাহলে তোমাকে বেদকে অস্বীকার করতে হচ্ছে। তিনি কিন্তু চুপ করে গেছেন, বলছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন। তারপর আমি একটা লজিক বোঝানোর চেষ্টা করলাম যে দাদা দেখুন জ্যোতিষশাস্ত্র নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ব্যাখ্যা যাচ্ছে এখনকার দিনে। ভুল ব্যাখ্যাটা কি না, এই যে গট আপ কল চলছে আজকাল, আপনারা অনেকে বোঝেন, আজকে যারা দর্শকরা আমার অনুষ্ঠান দেখছেন আপনারা অনেক ক্ষেত্রে বোঝেন যে কে গট আপ কল নিচ্ছে, অর্থাৎ সাজানো কল তিনি নিচ্ছেন কিনা, এবং সেই সঙ্গে কে সরাসরি একটা জেনুইন কোনো লোকের কল নিচ্ছেন, সেটা আপনারা যারা অনুষ্ঠান দেখেন দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আপনারা সেই ধারণা ক্ষমতা রয়েছে এবং বুঝতে পারবেন, এবং এটা এখনকার দিনে চলছে বলেই সেই ভদ্রলোক কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটা বদনামকে তুলে আনলেন। কিন্তু আমি মনে করি জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রাচীন শাস্ত্র, এবং যে শাস্ত্রেরকে উনি বললেন ভিত্তি নেই সেটাকে আমি লজিক সহকারে বোঝানোর চেষ্টা করলাম। এবং আমি ওনাকে একটা জিনিস বললাম, আমি ব্যক্তিগতভাবে, আমি সুব্রত চক্রবর্তী, আমি ব্যক্তিগতভাবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, পূর্ণচন্দ্রশীল পঞ্জিকা এবং বেণীমাধবশীল পঞ্জিকার সঙ্গে যুক্ত, এবং সেখানে নিয়মিতভাবে রাশিফল লেখা, গণনা করা, এবং সেই সঙ্গে জোয়ার ভাটার যে নির্দিষ্ট হিসাবটা গাণিতিক পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু এই পঞ্জিকাতে দিয়ে থাকি, এবং পঞ্জিকা তার জন্য আমাদের একটা পারিশ্রমিক দিয়ে থাকেন। এবং আজকাল বিভিন্ন ধরনের নামি দামি পত্রপত্রিকা, আপনারা বুঝতেই পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের 1 নম্বর 2 নম্বর যে পত্রিকাগুলো রয়েছে সেখানে নিয়মিত আমার কিন্তু লেখা যায়, রাশিফলগুলো যায়, এবং সেখানে তারা কিন্তু আমাকে মাইনে দিয়ে রেখেছেন, টাকা পয়সা সেখান থেকে দেওয়া হয়। তার মানে আমাদের জ্যোতিষশাস্ত্রের যদি ভিত্তি না থাকতো তাহলে কোথাও সেই নামি দামি পত্রিকা বা পঞ্জীকরণ যে আমরা তৈরি করি সেটাও তো ভিত্তিহীন হয়ে যেত। আপনি একটা যুক্তি দিয়ে অনুষ্ঠান দিয়ে ভাবুন যে জ্যোতিষশাস্ত্রের ভিত্তিটা কোথায়। আজকে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত শুভ কর্মগুলো করে থাকি, যেমন অন্নপ্রাশন করে থাকি, আমরা গৃহপ্রবেশ করে থাকি, আমরা বিবাহ অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন ধরনের আমাদের মাঙ্গলিক যে ক্রিয়াকর্মগুলো রয়েছে সেই শুভ তারিখের দিনক্ষণগুলো তো আমরাই করে থাকি। তাহলে সেই পঞ্জীকরণ যারা করছে সেটাও কিন্তু একজন জ্যোতিষী গাণিতিক পদ্ধতির মাধ্যমে, এবং আপামর বাঙালির কাছে পঞ্জীকরণ নেই এরকম বাড়ি কিন্তু দেখতে পাওয়া যায় না, তাই না দিদি? অর্থাৎ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পঞ্জীকরণ আমাদের বাড়ি বাড়ি কিন্তু রয়েছে। তার মানে জ্যোতিষশাস্ত্রের ভিত্তি যদি না থাকতো তাহলে আমি এই ভদ্রলোককে বলেছিলাম যে আরজে বাবু আপনি কি বিবাহিত? বলছেন হ্যাঁ আমি বিবাহিত। আমি তাকে একটা কথা বলেছিলাম, আপনি যখন ছোট ছিলেন আপনার মা দেখবেন একটা নির্দিষ্ট শুভ দিনক্ষণ দেখে আপনার মামা বাড়ির মামারা এসে মুখে ভাত করিয়ে দিয়েছিলেন, মুখে অন্ন তুলে দিয়েছিলেন, মুখান্নপ্রাশন বলা হয়। সে নিশ্চয়ই কোনো আপনার ভালো তিথিতে করে দেওয়া হয়েছিল। হ্যাঁ করা হয়েছিল আমার। তাহলে এই যে করা হয়েছিল এই তিথিটা কারা রচনা করেছিলেন?
কারা দেখে দিয়েছিলেন? জ্যোতিষরাই করেছিলেন, গাণিতিক জ্যোতিষরাই করেছিলেন। তাহলে আপনার যদি ভিত্তি না থাকতো তাহলে সেদিনের অনুষ্ঠান অর্থাৎ অন্নপ্রাশনটা সেটাও ভিত্তিহীন। উনি চুপ করে গেছেন। এবং এই যে লজিক্যালি জায়গা অর্থাৎ জ্যোতিষশাস্ত্রকে আমরা যদি গুলিয়ে ফেলি, এছাড়া অনেকগুলো ব্যাখ্যা রয়েছেন। আজকে আমি সামান্য একটা জিনিস বোঝাই, কোনো শাস্ত্রকে যদি কেউ অপমান করেন, ভুল ব্যাখ্যা করেন, সেটা শাস্ত্রের দোষ নয়, সেই ব্যক্তিগতভাবে সেই ব্যক্তিটা দোষী হতে পারেন। আমি কেন শাস্ত্রে অবমাননা করব? তাই না? সেটাকে মাথায় রাখতে হবে সবসময়তে। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে পঞ্জীকরণের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত, আজকে বহু বিদেশ থেকে যারা প্রবাসী বাঙালি যারা রয়েছেন, বিদেশে বহু প্রবাসী বাঙালিরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন পঞ্জিকা বিদেশে তারা অর্ডার পাঠান এবং সেই পঞ্জিকাগুলো কুরিয়ারের মাধ্যমে, প্লেনের মাধ্যমে কিন্তু আমাদের বিদেশে পাঠানো হয়। তার মানে কোথাও গিয়ে প্রবাসী যারা বাঙালিরা রয়েছেন আজকে লন্ডন, আমেরিকা, দুবাই, প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু পঞ্জীকরণকে ফলো করেন, জ্যোতিষশাস্ত্রকে ফলো করেন। তাই জ্যোতিষশাস্ত্রের ভিত স্বয়ং যখন বেদ থেকে রচনা হয়েছে, তাহলে তার ভিত্তি নেই এই কথাটা কিন্তু কখনোই বলা উচিত নয়। এবং সেই ভদ্রলোক আমাকে পরবর্তী ক্ষেত্রে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, হ্যাঁ দাদা, আপনি হয়তো ঠিকই কথা বলেছেন, আমার কথাটায় কোথাও গিয়ে ভুল হয়েছে। জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যেভাবে আজকালকাল চলছে মিডিয়াতে, এই যে গটাপ কল, হ্যাঁ, তন্ত্রকে নিয়ে একটা ভুল পদ্ধতিতে দেওয়া, তাই জন্য আমার মনে হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে আপনাদের মতো হয়তো এখনো অনেক জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যারা সঠিক পথে মানুষকে প্রেরণা দিচ্ছেন বা সঠিক পথে চালনা করছেন, তার জন্য হয়তো আমার কথাটা কোথাও ভুল হয়েছে, আমি কথাটাকে ফিরিয়ে নিচ্ছি। এই কথাটা উনি ওনার মধ্যে কেন আসলেন? আজকে ইয়ং জেনারেশনের মধ্যে অনেকের মধ্যেই এই জ্যোতিষকে তারা ভুল পথে দেখছেন। আমরা ভুল পথে দেখছি। শাস্ত্রের কখনো বদনাম করা উচিত নয়, কিন্তু শাস্ত্রকে নিয়ে যারা ব্যভিচারী করছেন, যারা ব্যবসা করছেন, যারা ভণ্ডামি করছেন, তারা কিন্তু ব্যক্তিগতভাবে দায়ী, কিন্তু কখনো শাস্ত্র দায়ী হতে পারে না। এটাই আপনাদের কাছে উদ্দেশ্য এবং সেটাকে নিয়ে আজকে বলা। এবং বারবার সেটাকে নিয়ে আমি বলি যে জ্যোতিষশাস্ত্রের অনেক পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রয়েছে, আমরা সেই বিষয়গুলোকে নিয়ে তো আলোচনাই করি না, আমরা সেই বিষয়গুলোকে নিয়ে তো কখনো ভাবনা চিন্তাই করি না। এই যে ধরুন সম্পূর্ণ চক্রম, জ্যোতিষশাস্ত্রের সম্পূর্ণ চক্রমটাকে কজন করানো হয়। এবং আমার চেম্বারে বহু মানুষ যখন এসে বলেন যে দাদা আমি উপকার পাইনি, দাদা আমি এই জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, দাদা আমাকে এটা করে দেওয়া হচ্ছে, আমি তাদের যখন প্রেসক্রিপশনগুলো দেখি, সেখানে নিম্নতম জায়গায় সেখানে যে তাদের নক্ষত্রগুলোকে বসানো হয়েছে বা গ্রহগুলো বসানো হয়েছে, বা সেখানে দেখা যাচ্ছে নক্ষত্রের কম্বিনেশন কিছু দেওয়া হয়নি, সেখানে কোনো দশা অন্তর্দশা করা হয়নি, শুধুমাত্র গ্রহের পজিশনটা দ্বাদশ রাশির উপর বসিয়ে দেওয়া হয়েছে, তার হস্তরেখা দেখে বলে দেওয়া হয়েছে এবং কিছু যোগ দেখানো হয়েছে। যেমন ধরুন মঙ্গল বসে আছে অষ্টমে, মাঙ্গলিক যোগ বলে দেওয়া হয়েছে, রবি শুক্র দারিদ্র যোগ বলে দেওয়া হয়েছে, বৃহস্পতি রাহুর কিছু একটা কম্বিনেশন একত্রীকরণ রয়েছে, তোমার গুরুচন্ডলী যে এইগুলোকে কাটাও। এগুলো তো জ্যোতিষশাস্ত্র নয়, এগুলো জ্যোতিষশাস্ত্র নয়। আমি বারবার বলছি, এই কাটানোর পদ্ধতি আমাকে, এই যে ধরুন সামনে অমাবস্যা আসছে, কৌশিক অমাবস্যা বা অন্যান্য যে অমাবস্যা, হঠাৎ করে বিভিন্ন তান্ত্রিকগুলোদের আমি দেখেছি যে তারা হচ্ছে সব অমাবস্যা তিথিতে যত পাওয়ারফুল শক্তি, অবশ্যই শক্তির তার মাহাত্ম্য রয়েছে, কিন্তু অন্যান্য দিনেরও কিছু শুভত্ব ব্যাখ্যা রয়েছে, সেইগুলোতে আমরা কিছু শুভকর্ম করতে পারি। শুধুমাত্র এই অমাবস্যার দিনই আমরা করলাম আর তারাপীঠে ছুড়লাম, কামাখ্যায় ছুড়লাম, একই যজ্ঞের মধ্যে সবাই গিয়ে ঘি ঢালছি, তাতে আলটিমেটলি কি আমাদের পুণ্যত্ব অর্জন হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। যদি পুণ্যত্ব অর্জন করতে হয়, তন্ত্রের বিভিন্ন প্রয়োগ একাকিত্বে করতে হয়। যতটুকু আমি শিখেছি আমার গুরুদেব, আমার বাবার কাছ থেকে, এবং আমার যারা গুরুজন স্থানীয় যারা জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছে বা তন্ত্রের যারা গুরু রয়েছেন, যে তাদের প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা যজ্ঞ এবং আলাদা আলাদা আহুতির ব্যবস্থা করতে হয়। আমরা যখন কোনো কিছু শান্তি কর্ম করব, তার জন্য সেখানে আমরা সবাই মিলে দিতে পারি, কিন্তু ব্যক্তিগত কোনো মানুষের যখন কাজ হচ্ছে, একটা যজ্ঞে গিয়ে এই তারাপীঠে কিছুদিন পর দেখা যাবে যে সবাই 100 জনকে নিয়ে চলে গেছে, তাদের মধ্যে অর্ধেক জন ফেক, এবং সেখানে গিয়ে তারা যজ্ঞ করছেন এবং নাম গোত্র দিয়ে একই জায়গায় তারা কাজ কাটাচ্ছেন। আলটিমেটলি সেই কাজের কোনো গুরুত্ব থাকে? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের সামনে আমি রাখলাম। এইগুলোকে যদি আপনারা ভাবনা চিন্তা করে এগোতে পারেন, তবেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের জয় হবে, তবেই কিন্তু আপনারা জ্যোতিষশাস্ত্র থেকে ভালো কিছু পেতে পারেন। এবং জ্যোতিষশাস্ত্র থেকে যে তার গুরুতত্ত্ব, তার রসকে যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, আপনি ভালো মানুষ এখনো রয়েছেন। আমি আপনাকে এখনো বলছি, গ্লোব টিভিতে, অন্যান্য মিডিয়াতে অনেক গুণী ব্যক্তিত্বরা বসেন, তাদেরকে আপনি আইডেন্টিফাই করুন, তাদেরকে আপনি দেখান, এবং সেখান থেকে জ্যোতিষশাস্ত্র জয় হবে এবং আপনার সমস্যার সঠিক সমাধানও তিনি আপনাকে দেখাতে পারেন। ফোনে কোনো বন্ধু এসেছে? একদম একদম। আমরা প্রথম ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন?
হ্যালো, হ্যালো। নমস্কার, হ্যাঁ, নমস্কার, বলুন কে বলুন। বলুন? আমি আমেরিকা থেকে বলছি। হ্যালো, আপনি টিভির ভলিউমটা মিউট করুন ম্যাডাম। বলছি। বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে হ্যাঁ, শুনুন। 2000 সালে আমার ছেলের জন্ম। বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করুন ম্যাডাম প্রথমে। হুম 2000 সালে আমার ছেলের জন্ম। আর হচ্ছে আপনার 4 তারিখ অক্টোবর মাসের 4 তারিখে। না না, আমি বলছি আপনি টিভির ভলিউমটা প্রথমে মিউট করে ফোনে শুনুন, তাহলে সবটা শুনতে পারবেন। হ্যাঁ, আমি একদম মিউট করে দিই। আচ্ছা, এবার বলুন আপনার ছেলের নামটা বলুন প্রথমে। সর্বেশ্বর দে। আচ্ছা, সর্বেশ্বরের জন্ম তারিখ। দে দে। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন জন্ম আপনার। তারিখ বলুন। 4 তারিখ। 4 অক্টোবর। 4 অক্টোবর 2007। 2000 সাল। আচ্ছা, জন্ম সময় বলবেন। 2007 না 2000? জন্ম সময় 4:35। 2000 সাল বললেন তো? হ্যাঁ, 2000 সাল 4:35। আচ্ছা, বিকেল 4:35? না না, রাত্রিবেলা আর কি। রাত্রি মানে ভোর রাত্রে। আচ্ছা, হ্যাঁ, হুম, বুধবার রাতে। একদম 4:35। এবার জন্মস্থান বলুন। হুম? জন্মস্থান জন্মস্থানটা আপনার কোথায়? ছেলের জন্মস্থান। জন্মস্থান হচ্ছে ওই সোদপুর, উত্তর 24 পরগনা, গোলা। ওকে ওকে ওকে, ঠিক আচ্ছা, আছে। বলুন এবার কি প্রশ্ন আছে বলুন, একটাই প্রশ্ন করবেন। ওই একটাই প্রশ্ন, ছেলের কাজবাজির জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ছেলের জন্মবারটা কি বুধবার ছিল? হ্যাঁ, বুধবার ছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, সপ্তমে শুক্লপক্ষ তিথি এবং সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে সৌভাগ্য যোগ, এবং ছেলের গণ হচ্ছে দেবারি গণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ আমি যেগুলো বললাম সেগুলো কি শুনতে পেলেন? জানা ছিল রাশি হ্যাঁ লগ্ন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। ওই কাজবাজ নিয়ে একটু সমস্যা চলছে, মানে ঠিক করছে না ঠিক মতন আর কি। আচ্ছা, দেখুন, আচ্ছা, আপনি টিভিতে শুনুন, আমি- দাদা আমি- বলছেন। আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ওর লগ্ন সাপেক্ষে যেহেতু হায়ার এডুকেশন এখন হয়তো করছে বা ক্যারিয়ারের ক্ষেত্রে আরো উন্নত জায়গা প্রয়োজন, এই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে, তো সেই জায়গাটায় কিন্তু একটু সমস্যা পাচ্ছি, কারণ বিশেষ করে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই জায়গাটা কিন্তু ডিস্টার্বড। আপনারা যারা অনুষ্ঠান দেখেছিলেন সেখানে আমি বলেছিলাম যে চতুর্থ পতি থেকে আমরা সবসময়তেই কিন্তু প্রাথমিক শিক্ষা, পঞ্চম পতি থেকে আমরা কিন্তু দেখব উচ্চশিক্ষা। সেখানে পঞ্চম পতির সঙ্গে নবম পতি এবং একাদশ পতির সংযোগ যেহেতু প্রচণ্ড দুর্বল, এবং সেখানে কেতুর একটা দৃষ্টি বা অ্যাসপেক্ট রয়েছে, সেই জন্য কিন্তু ছেলের ক্ষেত্রে উচ্চশিক্ষা বা কর্মক্ষেত্রে যখন কর্মের জন্য পরীক্ষাগুলো দেবে সেই জায়গাতে কিন্তু একটা প্রবলেম আসতে পারে, এবং দেখবেন আপনাদের কথার অবাধ্য হয়ে যাচ্ছে, অনেক সময় দেখবেন মাথা গরম করে ফেলছে, এবং এই ছেলের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে। এই ছেলের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে। এই যে মাথা গরম করে ফেলছে, প্রচণ্ড হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এবং ও দেখবেন না ভেতরে ভেতরে একটা অ্যাংজাইটির মধ্যে থাকতে পারে, ডিপ্রেশন, চিন্তা, চাপ, উদ্বেগ। তো আমার মনে হয় যেহেতু এই যে কেতুর একটা এক্সপেক্ট পড়ছে পঞ্চম পতির ওপর, নবম পতির ওপর এবং একাদশ পতির ওপর, সেটার যদি একটা সঠিক প্রতিবিধান আপনারা করতে পারেন, আপনার সন্তান বড় ভবিষ্যতের ক্ষেত্রে একটা ভালো কর্মজগৎ পেতে পারে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যে মনোসংযোগের অভাব ঘটছে সেটাও কিন্তু ঠিক করে নিতে পারেন। তো আপনি যদি মনে করেন ভালো কোনো জ্যোতিষপন্থী একটা পরামর্শ গ্রহণ করুন, কেতুর এক্সপেক্ট বা তার দৃষ্টির প্রতিকার অত্যন্ত প্রয়োজন। একদম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যে মানুষটি ইতিমধ্যেই জাতীয় পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত, সেই মানুষটিকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এরম একটা পুরস্কার পেতে গেলে তার মধ্যে কতটা গুণ প্রয়োজন হয়। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন আপনার এবং আপনার প্রিয়জনের যে সকল জীবনে যে সমস্যাগুলো আসছে সেগুলো একদম সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে, একদমই তাই, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই সমস্যাগুলোর সমাধান বের করে দিতে। দেখুন, আপনি কিন্তু কেউই সমস্যার ঊর্ধ্বে নই, কিন্তু সমস্যা আসলেই সেই সমস্যা থেকে কি করে উদ্ধার হব, সেই সমস্যা থেকে কি করে বের হব, তার জন্যই কিন্তু সুব্রত চক্রবর্তী দাদা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু শুধু আপনাদের কথাই ভাবছেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতেই ভাবছেন কিভাবে আপনারা জীবনে আরো উন্নতি করতে চাইছেন। তো শুধু যারা বসে এখনো ভাবছেন যে আসবেন কিনা, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, সেটা হচ্ছে 9831707058 নাম্বারে, এছাড়া 9874207060 নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে অথবা SMS এর মাধ্যমেও কিন্তু আপনাদের সমস্যাগুলো দাদার কাছে জানাতে পারেন। দাদা কিন্তু অবশ্যই সেই সমস্যাগুলো শুনে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন এবং আপনাদেরকে একটা সমাধানের পথ অবশ্যই খুঁজে দেবেন। তার জন্যই কিন্তু সুব্রত চক্রবর্তী, যিনি সবসময় সদা চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের শুধুমাত্র ভালো। দাদা যেটা বলছিলেন একদম। তো
তো এই কথাটাই বলার যে জ্যোতিষশাস্ত্রের ভিত্তি যেহেতু আমাদের বেদ থেকে তৈরি হচ্ছে, যেখানে বলা হয় জ্যোতিষ হচ্ছে বেদের চোখ, তাহলে সেক্ষেত্রে তার ভিত্তি নেই এটা কিন্তু কখনোই আপনারা অস্বীকার করতে পারবো না। এবং আমাদের এই যে পঞ্জীকরণ, জোয়ার ভাটা, ঠিক আছে, এবং আমি একটা বিশেষ করে বলি, আমি যেহেতু নিজের সাহিত্যের স্টুডেন্ট, আমাদের দেখবেন ভারতবর্ষের বা বাংলা সাহিত্যের সব থেকে প্রাচীনতম নিদর্শন কি, আমরা যদি কেউ যদি সেটাকে নিদর্শন থাকে, সেটা হচ্ছে চর্যাপদ। চর্য বিনিশ্চয়। এই যে চর্যাপদ আমাদের রচনা করা হয়েছিল খ্রিস্টীয় জন্মের অষ্টাদশ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এটা সব থেকে বলা হয় প্রাচীন শাস্ত্র। এই দ্বাদশ শতাব্দীর পরে যে সমস্ত সাহিত্য রচনা হয়েছিল সেটাকে বলা হচ্ছে মধ্যযুগীয় সাহিত্য, এবং পরবর্তী ক্ষেত্রে দ্বাদশ শতাব্দীর পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত সাহিত্য রচনা হয়েছে সেটা আমরা আধুনিক সাহিত্য হিসাবে দেখছি। এই যে চর্যাপদ যখন খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচনা করা হয়েছিল, এই চর্যাপদের যারা পদকর্তা ছিলেন, যেমন লুইপাদ, ভূসুকপাদ, এই ধরনের বিভিন্ন পদকর্তারা যারা ছিলেন, আমরা সাধারণত কি মনে করি যে চর্যাপদ হচ্ছে বৌদ্ধদের যারা সহজিয়াপন্থী ছিলেন তাদের সাধন তত্ত্ব। এক কথায় বৌদ্ধ ধর্মের যারা সহজিয়াপন্থী সাধক ছিলেন তাদের সাধন তত্ত্ব গূঢ় তত্ত্বে লেখা আছে, যে তত্ত্ব সহজে কেউ বুঝতে পারবে না। এবং এটার বাংলা ভাষার একটা নাম রয়েছে সান্ধ্য ভাষা, অর্থাৎ সন্ধ্যাকালীন ভাষা, যে ভাষা কেউ কখনো বুঝতে পারেনি, উদ্ধার করতে পারেননি। কিন্তু আমরা এই চর্যাপদকে প্রথম যখন আবিষ্কার করেছিলেন কে না, হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে চর্যাপদকে প্রথম আবিষ্কার করেছিলেন। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী যখন রচনা করা হয়েছিল, তাহলে এই হরপ্রসাদ শাস্ত্রী তিনি যখন পরবর্তী ক্ষেত্রে এই চর্যাপদকে নিয়ে দেখলেন যে ভালো করে গুণাবলী তার কি রয়েছে, সেখান থেকে তিনি বুঝতে পারলেন যে এখানে জ্যোতিষশাস্ত্রের অনেক গূঢ়তত্ত্ব এবং বৌদ্ধ ধর্মের তন্ত্রের কিছু গূঢ়তত্ত্বকে এই চর্যাপদের মধ্যে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে আমরা যদি বাংলা সাহিত্যকে মানি, যারা রবীন্দ্রনাথকে মানেন, যারা নজরুলকে মানেন, এরা বাংলা সাহিত্যে একজন দার্শনিক এবং বড় বড় দিকপাল, তাহলে সেই বাংলা সাহিত্যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর চর্যাপদকে তিনি অস্বীকার করতে পারেননি। সেখানে জ্যোতিষশাস্ত্রকে নিয়ে অনেক কিছু লেখা রয়েছে, এবং তন্ত্রশাস্ত্র অর্থাৎ বৌদ্ধতন্ত্র, আমাদের বৌদ্ধতন্ত্র তো অ্যাকচুয়ালি আমাদের ভারতীয়, পরবর্তী ক্ষেত্রে সেই তন্ত্র আমরা বিদেশে ভালো করে কিন্তু প্রচার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তন্ত্রশাস্ত্র তো আমাদের ভারত থেকে, আমাদের পাশ্চাত্য থেকে আমরা অনেক কিছু নিচ্ছি, কিন্তু প্রাচ্যের আমাদের যে অনেক গুণাবলী সেগুলোকে আমরা অস্বীকার করছি। তাই জ্যোতিষশাস্ত্রকে কখনোই কিন্তু অবৈজ্ঞানিক বলা যাবে না। বাংলা সাহিত্যকে নিয়ে যারা পড়াশোনা করেছেন, চর্যাপদকে যারা জানেন বা যারা জানেন না, তারা ভালো করে এটাকে নিয়ে রিসার্চ করতে পারেন যে চর্যাপদ যখন রচনা করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, যখন নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে তিনি এটাকে আবিষ্কার করেছিলেন, তখন সেখানকার যে চর্যাপদের যে বিষয়বস্তু, সেখানে জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রের গূঢ় তত্ত্বকে তিনি অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিলেন। তাহলে আমরা কি করে অস্বীকার করতে পারি বাংলা সাহিত্যের সেই নিদর্শনগুলোকে? তাহলে জ্যোতিষশাস্ত্রের কিন্তু একটা ভিত স্বয়ং বেদ থেকে রচনা করা হয়েছে, বাংলা সাহিত্যের মধ্যে রয়েছে, এবং বর্তমান সময়ের ক্ষেত্রে যারা পঞ্জীকরণে বিশ্বাসী, আমরা যে শুভ তিথিগুলোকে আজকে আমাদের খুব সামনেই কিন্তু মা দুর্গার আমরা আরাধনা করব, এই যে প্রত্যেকটা তিথি আমরা যখন বোধন হবে, ষষ্ঠী তিথি আমাদের দুর্গা মায়ের বোধন, তার পরের দিন আমাদের কি করব, নবপত্রিকার স্নান, সপ্তমী তিথিতে, অষ্টমীর দিন আমরা প্রত্যেকে কিন্তু অঞ্জলি প্রদান করে থাকি, নবমীর দিন তার অনেক ক্ষেত্রে কুমারী পুজো, বা অষ্টমীর দিন অনেকের ক্ষেত্রে কুমারী পুজো হয়। এই যে তিথিগুলোকে রচনা, সেটা জ্যোতিষশাস্ত্রের একটা অঙ্গ, জ্যোতিষরাই তো এটাকে রচনা করেন এই তিথিগুলোকে। আমরা দুর্গাপুজোর সময় অনেকে গিয়ে অঞ্জলি দিই, আমরা তিথিগুলোকে দিই কবে কি তিথি পড়ছে, প্রতিপদ থেকে শুরু করে একদম দশমী পর্যন্ত নবরাত্রি যে চলবে, এই তিথিগুলো কারা রচনা করে? জ্যোতিষরাই রচনা করে। এবং গাপামোর বাঙালি, গোটা ভারতবর্ষ যারা সনাতন হিন্দু ধর্ম, আমরা প্রত্যেকে কিন্তু সেই সময় নবরাত্রিকে পালন করে থাকি। তাহলে এই যে একটা তিথি যে গুরুত্বপূর্ণ, সেটা জ্যোতিষশাস্ত্ররাই কিন্তু রচনা করে থাকে। তাই জ্যোতিষশাস্ত্রের ভিত্তি নেই এটা কিন্তু কখনোই বলা উচিত নয়। জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যারা ব্যবসা করছেন, ভণ্ডামি করছেন, ব্যভিচারী করছেন, তাদের গুরুত্ব না থাকতে পারে, কিন্তু শাস্ত্রের কখনো গুরুত্ব নেই এটা বলা অন্যায়। জ্যোতিষশাস্ত্র প্রাচীনকালে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এখান থেকে যে গূঢ় তত্ত্ব, এখানকার যে সমৃদ্ধ রস এবং এখানকার যে গাণিতিক যে পদ্ধতি, যদি আমরা সঠিকভাবে মানুষের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমরা অনেক কিছু বহু দূর থেকে অনেক কিছু দেখতে পারি। আজকে ছোট্ট একটা বিশেষ কথা বলে শেষ করব। আমার কাছে না বহু বিশিষ্ট ব্যক্তিরা আসেন, যেটা রাজনীতির থেকে, নেতা থেকে, মন্ত্রী থেকে এবং অভিনেতা, বিভিন্ন ধরনের মানুষরা, তারা অনেক সময় গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তার মানে তাদের যদি সমস্যা থাকে, নিশ্চয়ই মানুষ তো সমস্যা থাকতেই পারে,
তারা যখন যোগাযোগ করছেন, তার মানে জ্যোতিষশাস্ত্রকে তারা বিশ্বাস করে নিয়েই আমাদের কাছে আসছেন, তাহলে তারাও কিন্তু ভিত্তিহীন হয়ে যেত। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, প্রকৃত জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যারা কাজ করছেন সেই সমস্ত মানুষদের কাছে যান। তাহলে এই যে ভণ্ডামো কথা যেটা আজকাল বাজারে চলছে, সেই বিষয়টাকে মুছে গিয়ে আপনারা জ্যোতিষশাস্ত্র থেকে একটা ভালো কিছু উপকার পেতে পারবেন। আজকে মনে হয় সময় একদম নেই। একদম দাদা, আজকে তো সময় প্রায় শেষ। আমরা হয়তো অসাধারণ একটা অনুষ্ঠান, একদম, আমরা যদিও অবশ্যই, শেষ করতে কারণ ইচ্ছা একটা করছিল সুন্দর না। একটা একদম আলোচনা করলাম, মানুষ যাতে জানতে পারে একদম, জ্যোতিষশাস্ত্রের নিশ্চয়ই। ভিতটা কোথা থেকে। তো নেক্সট এপিসোডে হয়তো নতুন আপনাদের অনুরোধের বিষয় নিয়ে আলোচনা করব, যেমন আমাদের অনুষ্ঠান চলছে। তো নেক্সট এপিসোডে সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই সকলে ভালো অনেক থাকবেন। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। শাস্ত্র